দাও, তোমার মেয়েকে এবার জলের মধ্যে ছুড়ে দাও। আমাদের যখন প্রথম সন্তান ছেলে হয়নি, মেয়ে হয়েছে, তাই আমি এই মেয়েকে আমার বাড়িতে মেনে নেব না। যখন আমার ছেলে হবে আমি মেনে নেব, তার আগে নয়। এইরকম করবে না। বিয়ের পর এত বছর পর এই প্রথম আমার একটা সন্তান হয়েছে। তুমি যদি আমার সন্তানটাকে নদীতে ফেলে দাও, তাহলে আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো? গিন্নি, তাড়াতাড়ি ফেলে দাও বলে দিচ্ছি, ফেলে দাও নদীর জলে। আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, এক্ষুনি চলে যাব। না, আমি আমার সন্তানটাকে নদীর জলে ফেলবো না। তুমি আমাকে যা করার করে দাও, কিন্তু আমার সন্তানটিকে এভাবে কষ্ট দিও না। ঠিক আছে, তাহলে তুমি আর তোমার এই মেয়ে নদীর ধারেই থাকো। আমি বাড়ি চলে যাচ্ছি। তুমি যদি মেয়েটাকে নদীর জলে না ফেলো, তাহলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব না। তোমরা দুজন মিলে এখানেই থাকবে। এবার কি করবে সেটা তুমি বলো। মারে, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে নিজের হাতে নদীর জলে ফেলে দিচ্ছি। উপরওয়ালা পারলে আমাকে ক্ষমা করে দাও। তোমার এই ন্যাকা কান্নাগুলো বাদ দাও তো, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। যাক, এবার আপদ বিদেয় হলো। আপদটা বিদায় হলো মানে? এই মেয়েটা তো তোমারও সন্তান। তোমার কি এই মেয়েটার জন্য একটুকুও মায়া হচ্ছে না? আরে না না, আমার ওই মেয়ের জন্য একটুও মায়া হচ্ছে না। যদি এটা আমার মেয়ের জায়গায় ছেলে হতো, তাহলে আমি আমার ছেলেকে খুব যত্ন করে বুকে ধরে আদর করতাম। চলো চলো, এখন আমরা বাড়ির দিকে যাই। নে শুভেন্দু, এবার তাড়াতাড়ি জমি থেকে আলুগুলো বস্তায় ভরে নে। আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। যদি এখানে কেউ আমাদেরকে দেখে ফেলে তাহলে আমরা ফেঁসে যাব। হ্যাঁ রে, দুজন মিলে হাতে হাত লাগা, তাহলে দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ রে হ্যাঁ, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি করে বস্তায় ভর আলুগুলো, তাড়াতাড়ি কর। দীপক, দীপক, তুই কি একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? আরে তাই তো রে, সত্যি একটা বাচ্চার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে। চল চল যাই, আমরা দুজনে মিলে গিয়ে দেখি যে ওখানে কোনো বাচ্চা আছে নাকি। দীপক, ওই দেখ, ওখানে একটা বাচ্চা মেয়ে কেমন বসে বসে কাঁদছে। চল চল যাই যাই, আমরা ওকে নিয়ে যাই, আমাদের বাড়িতে নিয়ে যাই। না হলে ও যদি এইখানে থাকে তাহলে তো ও মারা যাবে। হ্যাঁ রে শুভেন্দু, তুই ঠিকই বলেছিস। আমরা যদি ওই বাচ্চা মেয়েটাকে এখানে ফেলে রাখি, তাহলে ও নিশ্চয়ই কিছু খেতে না পেয়ে মারা যাবে। তার থেকে আর একটা কাজ করি, আমরা বরং ওকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আমার দিদিমা আছে, দিদিমা ওর খেয়াল রাখবে। ঠিক আছে দীপক, তাহলে তুই বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ি চল, আর আমি ওই চুরি করা আলুর বস্তাটাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কালকে গিয়ে এই আলুর বস্তাকে আবার বিক্রি করতে হবে। হ্যাঁ রে শুভেন্দু, চল চল তাড়াতাড়ি বাড়ি চল। আরে ঈশানদা, আরে ও ঈশানদা, তুমি জমিতে বসে এভাবে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? কি আর করবো রে বল, আমার সব শেষ হয়ে গেল। কেন গো ঈশানদা, কি শেষ হয়ে গেছে তোমার? গতকাল রাতে আমি শোবার আগে জমিতে এসেছিলাম। জমিতে এসে দেখেছিলাম যে সমস্ত ফসল ঠিকঠাক আছে, কিন্তু আজকে সকালে জমিতে এসে দেখি আমার এই জমির অর্ধেক ফসল কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। ইয়ে কি, তাহলে তো অনেক টাকার ক্ষতি হয়ে গেছে গো তোমার। হ্যাঁ রে অর্পণ, আমারও অনেক টাকারই লোকসান হয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। এ ওপরওয়ালা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না যে আমি কত কষ্টের মধ্যে আছি? আমাকে কিছু একটা দিয়ে সাহায্য করো। ঈশানদা, তুমি এভাবে কেঁদো না। দেখবে উপরওয়ালা তো আছে, উনি একদিন সব ঠিক করে দেবেন। হ্যাঁ, যে তোমার ক্ষতি করেছে তারও একদিন প্রায়শ্চিত্ত হবে। তুমি শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমি যদি জানতে পারি যে কে আমার জমির থেকে ফসলগুলো চুরি করেছে, তাহলে আমি তাকে ছাড়বো না। ঠিক আছে ঈশানদা, আর কেঁদে লাভ নেই, যা হবার হয়ে গেছে। তুমি এখন মন দিয়ে কাজ বাজ করো, আমি এখন আসি গো। আরে অর্পণ, তুই যা।
দিদিমা, দিদিমা দেখো আমি কাকে বাড়িতে নিয়ে এসেছি। দেখলে তুমি একেবারে খুশি হয়ে যাবে। কাকে বাড়ি নিয়ে এসেছিস রে? আমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছিস নাকি? আরে না গো, তোমরা সব সময় শুধু বৌমা আর বৌমা। তা যাও তো, আমার ভাল লাগে না। তা কাকে নিয়ে এসেছিস সেটা তো বল। জানো দিদিমা, গতকাল রাতে আমি নদীর ধার থেকে এই বাচ্চা মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি। সেখানে আশেপাশে কেউ ছিল না বলে আমি তাকে তুলে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি। এখন এ আমাদের বাড়িতেই বড় হবে। বাহ, তুই খুব ভালো কাজ করেছিস। তুই এই বাচ্চা মেয়েটাকে একা ফেলে না রেখে তুই যে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছিস, খুব ভালো করেছিস। না হলে হয়তো এই বাচ্চা মেয়েটা না খেতে পেয়ে মারা যেত। তাহলে দিদিমা, তুমি তো বলতে যে আমি একা একা বাড়িতে আছি। এই নাও, তোমার জন্য এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এলাম। তুমি যখন বাড়িতে থাকবে তখন এই বাচ্চা মেয়েটার খেয়াল করবে, তাহলেই দেখবে তোমার আর একা একা অনুভব হবে না। হ্যাঁ রে দীপক, তুই ঠিক বলেছিস। ঠিক আছে দিদিমা, তুমি মেয়েটাকে নিয়ে বসে থাকো। আমি বরং বাইরে আড্ডা দিতে যাচ্ছি, আর একটু পরে এসে খেতে বসবো। ঠিক আছে, তুই বাইরে যা। তোকে একটা কথা বলবো রে দীপক। হ্যাঁ শুভেন্দু, বল না, কি বলবি? আমি বাড়িতে গিয়ে ভাবছিলাম যে ওই বাচ্চা মেয়েটাকে নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছি, তাকে যদি আমরা শহরে গিয়ে বিক্রি করে দিই তাহলে তো আমরা অনেক টাকা কামাতে পারবো, যেটাই আলু চুরি করে বা অন্য কিছু চুরি করে কামাতে পারবো না। হ্যাঁ রে শুভেন্দু, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু এই কাজ করতে গেলে একটু রিস্ক আছে। যদি কেউ আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের পুরো জীবন একেবারে বরবাদ হয়ে যাবে। তুই কিন্তু একবার ভাব, যদি আমরা মেয়েটাকে বিক্রি করে দিতে পারি তাহলে এত টাকা আসবে, এত টাকা কামাবো, আমরা সারা জীবন বসে বসে খাবো। আমাদের আর চুরি টুরি করার কোনো সব দরকারই পড়বে না। সেটা তো ঠিক, কিন্তু আমি তো আমার দিদিমার কাছে ওই বাচ্চা মেয়েটাকে রেখে দিয়েছিলাম এবং দিদিমাকে বলেছি যে তুমি এই বাচ্চা মেয়েটার খেয়াল রাখবে। এখন যদি আমি মেয়েটাকে নিয়ে চলে যাই তাহলে আমার দিদিমা তো মন খারাপ করবে। এ নিয়ে তুই অত চিন্তা করিস না, তার জন্য একটা উপায় আছে। তুই বাড়িতে যাবি, তো দিদিমাকে বলবি যে মেয়েটাকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো, তারপর আমরা দুজনে মিলে শহরে যাব, সেখানে মেয়েটাকে বিক্রি করে দেবো। তারপর বাড়িতে এসে তোর ঠাকুমা যদি জিজ্ঞেস করে যে ওই বাচ্চা মেয়েটা কোত্থেকে গেল, তখন তুই বলবি যে জানি না, হারিয়ে গেছে, তাহলেই আমাদের আর কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে তুই তোর দিদিমার কাছে যা এবং সেখানে গিয়ে বল যে বাচ্চা মেয়েটাকে নিয়ে ঘুরতে যাব। তোর দিদিমা যদি রাজি হয়ে যায় তাহলে চলে আসিস বাচ্চা মেয়েটাকে নিয়ে। সাহেব, আপনার কথা মতো আমরা বাচ্চা একটা মেয়েকে নিয়ে এসেছি। আপনি কত টাকা দেবেন বলুন? আমি ও কম করে 5 লাখ দিতে পারবো। তা এবার তোমরা কত দামে দেবে সেটা আমাকে বলো। কি 5 লাখ? হ্যাঁ কেন, 5 লাখ টাকা কি কম হয়ে গেল? তাহলে আরো 1 কি 2 লাখ বাড়িয়ে দেবো নাকি? না না সাহেব, আমরা এত কম টাকায় মেয়েটাকে দিতে পারবো না, আমাদের আরো 2-3 লাখ টাকা লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের লাস্ট 7 লাখ টাকা দেব, এর বেশি 1 টাকাও আমি দিতে পারবো না। ঠিক আছে সাহেব, আপনি 7 লাখ টাকা দিন আর মেয়েটিকে নিয়ে চলে যান। এই নিন আপনাদের টাকা, আর আমাকে মেয়েটিকে দিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন, মেয়েটাকে আপনি নিয়ে চলে যান। ঠিক আছে, তাহলে আমি কোন আসি, আবার যদি পারে কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ের সন্ধান পাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ ঠিক আছে সাহেব, আপনার সাথে যোগাযোগ করব। সুবন্ধু, আমরা কি কাজটা ঠিক করলাম? টাকার জন্য একটা বাচ্চা মেয়েকে আমরা বিক্রি করে দিলাম। এসব কিছু নয় রে, তুই এখন প্রথম এই সমস্ত কাজ করছিস বলে তোর একটু মায়া লাগছে। 2-3টা আরো বাচ্চা বিক্রি কর, তখন দেখবি পয়সার জন্য তুই সমস্ত কিছু করতে পারবি। এই চল চল, এখন আর চিন্তা ভাবনা না করে আমরা এখন গ্রামে ফিরে যাই, না হলে
ওদিকে আবার তোর দিদিমা চিন্তা করবে, ঠিক আছে, আমাদেরকে নিয়ে চো চো চো, তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো। হ্যাঁ, হায় গো হায়, আমার নাতি আর আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা গেল কোথায় গো? এই উপরওয়ালা, তুমি তাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। তারা ছাড়া যে আমার আর কেউ নেই, ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে কি হয়েছে গো কাকিমা, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? আরে দেখ না রে অর্পণ, আমার নাতিটা গতকাল রাতে একটা বাচ্চা মেয়েকে নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছে। সেই মেয়েটাকে বাড়িতে এনেছিল, তারপর বেলায় সেই মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোয়, কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি ফিরলো না। সেজন্যই আমার খুব চিন্তা হচ্ছে, তারা দুজনে মিলে গেল কোথায়? আমার নাতিটার বা ওই বাচ্চা মেয়েটার কিছু ক্ষতি হয়নি তো? তোর কাকিমা, তুমি যে কি বলো না, তুমি জানো যে ওরা কোথায় ঘুরতে যাবে? তোমাকে কি তোমার নাতি কিছু বলেছিল? না রে অর্পণ, আমাকে তো কিছুই বলে যায়নি। আমাকে শুধু বলল যে আমি বাচ্চা মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। কোথায় গেল কে জানে। হয়তো কোথাও গিয়ে আটকে পড়ে গেছে, সেই জন্য বাড়ি ফিরতে পারছে না। ও তুমি চিন্তা করো না, দেখবে ওরা দুজন মিলে ঠিক বাড়িতে ফিরে চলে আসবে। তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, অত চিন্তিত হয়েও না। তোমার বয়স হয়েছে, বেশি চিন্তা করলে আবার তোমার শরীর খারাপ করবে, তখন আর এক কাণ্ড হবে। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করতে যাও। হ্যাঁ, আজকে আরো দুটো বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এসেছি। আজকে কত দাম দেবেন বলুন? আজকে তোমাদের দুটা মিলিয়ে 15 লাখ দেব, এর বেশি আমি একটা টাকাও দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, 15 লাখ আমাদের কাছে যথেষ্ট। আপনি 15 লাখ টাকাই দিন, আমরা আপনাকে বাচ্চা দিয়ে দিচ্ছি। এ নাও তোমাদের 15 লাখ টাকা, আর আমাকে বাচ্চা দাও। শুভেন্দু, এই বাচ্চাগুলো সাহেবকে দিয়ে দে, দিয়ে দে। আরে দীপক, তুই এখানে কি করছিস? আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে তুই এখানে কি করছিস? আর তোর হাতে এত টাকাই বা কেন? হ্যাঁ, আর তুই গ্রামে ফিরে যাসনি কেন? তোর দিদিমা তোর জন্য কত চিন্তা করছে। এই তো কাকা, এখানে একটা কাজ পেয়েছি তো সেই জন্যই এখানে আছি। তুমি দিদিমাকে গিয়ে বলে দিও যে আমি এখানে কাজটা পেয়েছি, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। অত টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। সে নয়, আমি তোর দিদিমাকে বলে দেবো, কিন্তু তুই এতগুলো বাচ্চা, এই এত হাতে টাকা, তুই বাচ্চাগুলো বিক্রি করছিস না তোরে? এই না গো কাকা, তুমি যে কি বলো, আমি কেন বাচ্চা বিক্রি করতে যাবো? এই খেপা নাকি? তুই যখন বাচ্চা বিক্রি করছিস না, তাহলে তোর কাছে এতগুলো বাচ্চা ছেলে মেয়েরা কি করে রে? তুই এভাবে ভয় পাচ্ছিস কেন? তার মানে তুই নিশ্চয়ই বাচ্চাগুলো বিক্রি করছিস। তারা, আমি পুলিশ ডাকছি, আমি এক্ষুনি তোকে জেলে পুরে রাখবো। কাকা কাকা, এরকম করবে না, আমি আর কখনো এরকম কাজ করব না। আমি এরকম কাজ করা পুরোপুরি ছেড়ে দেবো কাকা। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না রে, তোকে এখন জেলে যেতেই হবে। কি হয়েছে দারোগা বাবু? আপনি আমার নাতিটাকে জেলে কেন বন্দি করে রেখেছেন? আমার নাতি আপনাদের কি ক্ষতি করেছে? আপনি বলুন যে আপনার নাতি কি করে? একেবারে নোংরা জঘন্য কাজ করেছে। কেন, কি কাজ করেছে আমার নাতি? আপনার নাতি শহরে গিয়ে বাচ্চা ছেলে মেয়ে ধরে বিক্রি করেছে এবং তা থেকে সে টাকা ইনকাম করেছে। আপনি বলুন যে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? সত্যি দীপক, আমি কোনোদিনও ভাবিনি যে তুই এই রকম করবি। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই কিনা শেষ পর্যন্ত এই রকম কাজ করলি। আমি ভাবতেই পারছি না। তার মানে সেদিন তুই বাচ্চা মেয়েটাকে আমাদের বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাবি বলে বেরিয়েছিলিস,
কিন্তু তুই ওই বাচ্চা মেয়েটাকে বিক্রি করেছিস। ছি ছি, তোকে আমার নাতি বলতে আমার লজ্জা লাগছে। দারোগা বাবু, আপনি ওকে জেলেই বন্দি করে রাখুন। ওকে ছাড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি বাবু। হ্যাঁ হ্যাঁ, আপনি যান বাড়ির দিকে, আর সাবধানে যাবেন। আপনার বয়স হয়েছে, আর আপনি বেশি চিন্তা করবেন না। আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। দিদিমা, দিদিমা, আজ আমি জেল থেকে ছাড়া পেয়েছি। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি এবার থেকে ভালো হয়ে যাব। আমি আর ওরকম কাজ করব না। ঠিক আছে, তাহলে তুই আমার দোকানে মাংস বিক্রি কর আমার সাথে। কাকিমা, আমাকে 1 কেজি মাংস দাও তো। অর্পণ কাকা, দিচ্ছি তোমাকে 1 কেজি মাংস, দাঁড়াও। এই দীপক, তুই জেল থেকে ছাড়া পেয়ে গেছিস, আর জেল থেকে ছাড়া পেয়ে তুই তুই আবার তো দিদিমার দোকানে চলে এসেছিস। আর দিদিমা, সত্যি তুমিও পারো? তোমার নাতি এত খারাপ কাজ করা সত্ত্বেও তুমি আবার তোমার দোকানে ওকে আসতে দিলে? দিদিমা, তোমাকে আর আমার জন্য মাংস দিতে হবে না। আমি এই দোকান থেকে মাংস কিনবো না, আমি অন্য দোকান থেকে কিনবো। ধর। কেন কিনবে না অর্পণ কাকা? তুমি তো এইমাত্র বললে যে 1 কেজি মাংস দিয়েছে, তাহলে এখন আবার কি হলো? কেন তুই বুঝতে পারছিস না যে কি হলো? তুই আছিস বলি আমি এই দোকান থেকে আর মাংস নেব না। তুই যতদিন ছিলিস না ততদিন আমি তোর দিদিমার দোকান থেকে মাংস নিয়ে যেতাম, কিন্তু তুই এখন আসবার পর মাংস নেব না, ঠিক আছে? দেখ, আজ তোর জন্যই আমার খরিদ্দারগুলো সব চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তুই বেরিয়ে যা আমার দোকান থেকে। তুই আমার দোকানে আর থাকবি না। আমার বাড়িতেও তোর কোনো ঠাঁই নেই। এরকম করো না দিদিমা, তাহলে আমি কোথায় যাব, কি খাবো, কি পরবো? যখন এই সমস্ত কাজ করেছিলিস তখন তো ভবিষ্যতের কথা ভাবিসনি। তখন তো টাকা পাওয়ার জন্য খুব লোভ করেছিলিস। এখন যা পারবি তাই খাবি। আমার বাড়িতে আর কখনো ফিরে আসবি না। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। কি হয়েছে কি? এত ডাকাডাকি করছিস কেন? দীপক, তা তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? কিছু খারাপ মতলব আছে নাকি? আমার বাড়িতে আবার ছেলে বলে নাই ভাই। না না মোড়ল মশাই, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি, তাই যদি আমাকে একটা সুযোগ দেওয়া হতো নিজেকে প্রমাণ করবার, তাহলে খুব ভালো হতো। আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে কাজটা আরো সহজ হয়ে যেত। না না, আমি তোকে কোনো রকম সাহায্য করব না। তুই যখন তোর নাম একবার খারাপ করে ফেলেছিস, তখন তুই যাই করিস না কেন, তুই লোকের কাছে এখন খারাপ হয়ে থাকবি। তুই কখনো লোকের কাছে ভালো হতে পারবি না। ঠিক আছে, তাহলে আমাকে কিছু অন্তত টাকা দিন, আমার প্রচন্ড খিদে পেয়েছে। না, আমি তোকে একটা টাকাও দেব না। তুই যেখান থেকে পারিস খুঁজে নে। আমার বাড়িতে আর আসবি না, তুই বেরিয়ে যা, দূর হয়। মোড়ল মশাই, এরকম করবেন না, আমাকে একটি সুযোগ দিন। তোকে একটা কথা বলবার পর তুই শুনতে পাচ্ছিস না? এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বাধ্য হবো পায়ের জুতো খুলে চপ্পল করে মারতে। এক ঘামের দেবো। বেরো, বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে মোড়ল মশাই, আমি বেরিয়ে যাচ্ছি আপনার বাড়ি থেকে। আপনার বাড়িতে আর কখনো ফিরে আসবো না আমি। দিদিমা, দিদিমা, আমাকে কিছু অন্তত খেতে দাও, না হলে আমি মরে যাব। তুই আবার চলে এসেছিস আমাদের বাড়িতে? তোকে না আমি বললাম যে তুই আর আমার বাড়িতে ফিরে আসবি না? একটা কথা বললেও তুই শুনিস না। দিদিমা, তুমি শুধু আমাকে একটুখানি ভাত খেতে দাও, আমি খেয়েই তোমার বাড়ি থেকে চলে যাব। আমি আর কোনো দিন বাড়িতে জীবনেও ফিরে আসবো না। ঠিক আছে,
তুই যখন বলছিস তাহলে আজকের মতনই তোকে খেতে দেব, আর খেয়েই তুই সঙ্গে সঙ্গে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমার বাড়িতে আর ফিরে আসবি না। ঠিক আছে দিদিমা, তাই হবে। তুমি শুধু আমাকে দুমুঠো খেতে দাও। বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে আমার। ঠিক আছে, তাহলে তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম কর, আমি রান্না হলে তোকে খেতে দেব। না দিদিমা, আমি তোমার ঘরে যাব না। আমি এখানে বসেই বিশ্রাম করছি। তোমার রান্না হয়ে গেলে আমাকে ডেকো, আমি খেয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। দীপক, কোথায় গেলি রে? আয় তাড়াতাড়ি খেয়ে নিবি। আজকে তুই খাবি বলে তোর জন্য গরম গরম ভাত আর মাংস রান্না করেছি। নে, তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কে আমার জন্য মাংস ভাত রান্না করেছে? আমার তো এটা খুব প্রিয় খাবার। হ্যাঁ রে, সেই জন্যই তো রান্না করেছি। নে, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ ঠাকুমা, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে গো। আরে একটু আস্তে খা, নইলে যে গলায় আটকে যাবে। গলায় আটকে গেলে যে বিষম লেগে যাবে। ঠাকুমা, জল জল। দেখলি তো, তোকে আমি বললাম যে আস্তে খেতে, তোর তো গলায় ভাত আটকে গেল। দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ ঠাকুমা, তাড়াতাড়ি জল। এই নে, তাড়াতাড়ি জল খেয়ে নে। আরে কি হলো তোর? এভাবে শুয়ে পড়েছিস কেন? কি হয়েছে তোর? আয় গো আয়, এ আমার কি হলো? আমার নাতিটা এভাবে জল না পেয়ে মারা গেল। তা ঠিকই আছে, আমার নাতিটা যা কর্ম করেছে তাই উপরওয়ালা আমার নাতিটাকে সেই রকম ভাবেই শাস্তি দিয়েছে।